হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকের আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এখানে দেখছেন আমার এই স্ট্রবেরি গাছটাতে যেমন ফুল ধরেছে তেমন দুখানা কিন্তু ফলও ধরে গেছে, কিন্তু এখনও পর্যন্ত আমি এই গাছটাকে রিপোর্ট করে উঠতে পারছি না। তার কারণটা জানাচ্ছি, কিন্তু তার আগে দেখুন এইখানটায় কিছু নতুন গাছের কচি কচি পাতাও বার হচ্ছে এবং একটা পাতা তো পোকাতে খেয়েই চলে গেছে। এই যে দেখুন, আর এই গাছটা থেকে একখানা রানার বার হয়ে আমার এই সবজি ক্ষেতের মধ্যে চলে এসেছে, আর এখান থেকে কিন্তু শিকড়ও বার হয়ে গিয়েছে, কিন্তু এটা আমি কাটার সাহস পাচ্ছি না। কারণ এই গাছটা থেকে আবার আর একটা রানার বার হয়েছে, সেটা থেকেও একটা ছোট্ট গাছ হচ্ছে, সেটাও কিন্তু শিকড় ছেড়েছে, কিন্তু খুব ছোট। কিন্তু এখন যদি এই ডালটা আমি কেটে দিই তাহলে হয়তো ওই গাছটাকে আমি নতুন যে শিকড় দ্বিতীয় গাছটা সেটাতে কিন্তু আমি বাঁচাতে পারবো না, এই যে এই গাছটা। সেই জন্য আমি এখন এই রানারটা কাটার সাহস পাচ্ছি না। যতক্ষণ না এই ছোট গাছটা বড় হয় ততক্ষণ পর্যন্ত এটা এইভাবেই থাকবে। তাহলে ভিডিওটাকে বড় না করে চলে আসুন, আজকের ভিডিওটা দেখে নেই। আজকের ভিডিওটার থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন কি বিষয়ের উপর হবে। আমি মিমি, আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন, আর বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে আমি নতুন ভিডিও আপলোড করলেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। তাহলে চলে আসুন, ভিডিওটা শুরু করে দেই। সর্ষের খোল কি তা বাগানিদের জন্যে বলতে লাগবে না, কিন্তু যারা সবেমাত্র বাগান তৈরি করতে শুরু করেছেন তাদের জন্য জানিয়ে রাখি, সরিষা পিষাই করার পর তার থেকে তেল বার করার পর যে অবশিষ্ট কাঠ বা অংশটা পড়ে থাকে সেটাই কিন্তু আমরা খোল হিসাবে ব্যবহার করি, আর সেটাকেই সর্ষের খোল বলা হয়। অনেকে আবার এটাকে মাস্টার্ড কেকও বলে থাকেন। এগুলি গুঁড়ো এবং আস্ত দুই ধরনেরই হয়ে থাকে। এখন জেনে নেই এই সরিষার খোলে কি থাকে এবং এগুলো আমরা কেন ব্যবহার করব। এর মধ্যে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম, সালফার, প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, কপার ইত্যাদি বহু উপাদান থাকে। এতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশ থাকার কারণে গাছের পাতা সবুজ করে, ডালপালা বৃদ্ধি করে এবং গাছকে শক্তিশালী করে, ফুল ও ফল বেশি ধরে। এতে থাকা ফসফরাস এবং পটাশ ফুলের সংখ্যা বাড়ায়, ফলন ভালো করে। যেসব গাছে ফুল কম ধরে এগুলো প্রয়োগ করলে তার থেকে উপকার পাওয়া যায়। মাটির গুণমান বৃদ্ধি করে, উর্বর ও জীবাণুমুক্ত রাখে, মাটিকে নরম রাখে। গাছের পাতা হলুদ হয়ে গেলে তার থেকেও উপকার দেয়। সম্পূর্ণ জৈব ও নিরাপদ হওয়ায় গাছের কোনো প্রকার ক্ষতি হয় না। এই খোল আপনারা বিভিন্নভাবে ব্যবহার করতে পারেন। 1.5 থেকে 2 বছর খোলগুলোকে রেখে দিয়ে আপনারা সেই খোল সরাসরি গাছের মধ্যে প্রয়োগ করতে পারেন, এতে কিন্তু গাছের মধ্যে কোনো ক্ষতি হবে না। টাটকা খোল ব্যবহার করলে যে হিট থেকে গাছের শিকড় বা গাছের ক্ষতি হয়, এটাতে কিন্তু তার কোনো সম্ভাবনা থাকবে না। দ্বিতীয়ত, আপনারা আস্ত খোল মাটির সাথে মিশিয়ে সেই মাটি 2 থেকে 3 মাস রেখে দিয়ে তারপর সেই মাটিটা দিয়ে যে কোনো ধরনের গাছ বসাতে পারেন। তবে এখানে মনে রাখতে হবে মাটিটাকে রৌদ্রের মধ্যে নয়, কোনো ছাওয়া জায়গায় রেখে দিতে হবে এবং খোল দেওয়ার পর সেই খোলের উপরে যেন সামান্য একটু জল ছিটিয়ে দেন। এর ফলে এই জল পাওয়ার ফলে খোলের মধ্যে পোকা তৈরি হবে এবং পোকাগুলো খোলের সাথে মাটির মিশিয়ে এক প্রকার সার মাটিতে পরিণত করবে। তৃতীয়ত, এই পদ্ধতিটি সবথেকে প্রচলিত এবং প্রত্যেকটি বাগানের কাছে পরিচিত। এটি একটি নির্দিষ্ট পরিমাণ খোল নির্দিষ্ট কয়েকটা দিনে এবং নির্দিষ্ট পরিমাণের জলের মধ্যে মিশিয়ে আপনারা গাছের মধ্যে ব্যবহার করতে পারেন। সেই বিষয়ে আমি পরবর্তী সময় ডিটেলসে জানাচ্ছি। এখন জেনে নেই এই খোল কখন ব্যবহার করতে হবে। এই খোল সাধারণত সকালবেলা ব্যবহার করলেই ভালো, সময় না থাকলে আপনারা বিকেলেও ব্যবহার করতে পারেন। ব্যবহার করার আগে কয়েকটা বিষয় আপনাদের লক্ষ্য রাখতে হবে। 1. গাছের মাটি যেন ভিজে না থাকে বা স্যাঁতস্যাঁতে না থাকে। বর্ষাকালে এটি ব্যবহার করা যাবে না, ফাঙ্গাস লেগে যাওয়ার ভয় থাকতে পারে। যখনই গাছে প্রয়োগ করবেন তখনই ফুল এবং পাতা থেকে
না লাগে সেদিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে। এই তরলটি ব্যবহার করার আগে গাছের মাটি ভালো করে খুঁড়ে নিতে হবে, যাতে এই তরলটি মাটির ভিতরে পৌঁছে যেতে পারে। 100 গ্রাম খোলকে 1 লিটার জলে 3 থেকে 7 দিন ভিজিয়ে রেখে দিন। আমি এখানে 3 দিন ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ব্যবহার করছি। আপনারা চাইলে 7 দিনও করতে পারেন। বেশি দিন ভেজালে এর থেকে দুর্গন্ধ বার হয় বলে আমি একটু তাড়াতাড়ি ব্যবহার করে নেই। ভেজানো হয়ে গেলে এই তরল মিশ্রণটি 10 লিটার জলের মধ্যে ছেঁকে মিশিয়ে দিয়ে গাছের মধ্যে দিয়ে দিতে হবে। কিন্তু আমি এখানে এই মিশ্রণটি 20 লিটার জলের মধ্যে মিশিয়েছি, কারণ আমার এখানে সব ধরনের গাছ আছে, অর্থাৎ কিছু গাছ ছোট, অর্থাৎ 2-3 মাস 1 বছর এই ধরনের গাছ আছে বলে আমি সমস্ত গাছে আলাদা আলাদাভাবে দিচ্ছি না। তাই আমি মিশ্রণটি খুব পাতলাভাবে তৈরি করেছি, যাতে ছোট গাছগুলোর কোনো রকম ড্যামেজ না হয়। বড় গাছের জন্য আমি এখানে যেভাবে বললাম 1:10 অনুপাতে রাখবেন, আর যখন ছোট গাছের ক্ষেত্রে দেবেন 1:20। এর ফলে ছোট গাছের মধ্যে কিন্তু কোনো রকম ক্ষতি হবে না। আপনারা চাইলে 1 সপ্তাহের মধ্যে আবার এই পাতলা তরলটি ব্যবহার করতে পারেন, কিন্তু আপনারা যদি গাঢ় হিসাবে দেন তাহলে কিন্তু 15 দিন অন্তর এই তরল পদার্থটি গাছের মধ্যে ব্যবহার করবেন। আমি পাতলা হিসাবেই এই গাছের তরলটি আবার ব্যবহার করি, কারণ এতে ঘন ঘন দিতে লাগে, গাছের খোঁড়াটাও হয়ে যায়, প্লাস গাছ সমস্ত রকমের গাছের মধ্যে কিন্তু এই তরলের গুণাগুণ পৌঁছে যায়। তাই আমি ঘন ঘন দেই আর বারে বারে দেই, কিন্তু পাতলা মিশ্রণ তৈরি করে দেই। এখন পর্যন্ত এই সারটির মধ্যে যেহেতু বাইরে থেকে কোনো কিছু মেশানো হয়নি, তাই এটি কিন্তু জৈব উপায়ে এই সারটিকে বলা যায়। কিন্তু আপনারা যদি এই সারের গুণাগুণ আরও বহু গুণে বাড়িয়ে নিতে চান, তাহলে এর মধ্যে আপনারা ডিএপি 18-46-00 মিশিয়ে গাছের মধ্যে ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে আপনাকে 10 গ্রাম ডিএপি 500 ml জলের মধ্যে মিশিয়ে আলাদাভাবে 1 দিন ধরে রেখে দিতে হবে, কারণ ডিএপি দ্রুত জলের মধ্যে গলে না। আর এটা কখনোই আপনারা যে কন্টেনারে বা যে বালতির মধ্যে সার তৈরি করছেন তার মধ্যে দিয়ে দেবেন না। এটা কিন্তু আপনাদের আলাদাভাবেই এই ডিএপির মিশ্রণটা তৈরি করতে হবে। যেদিনকের গাছে প্রয়োগ করবেন সেদিনকের আপনারা এটি মিশ্রণের মধ্যে দিয়ে দেবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। এই তরল সারটির গুণাগুণ কিন্তু বহু গুণে বেড়ে যাবে। তবে এখানে একটা বিষয় বলার, এটা কিন্তু তখন আর জৈব সার হিসাবে ব্যবহার হবে না, তখন কিন্তু এটাকে রাসায়নিক সারই বলতে হবে। তবে যারা জৈব উপায়ে বাগান তৈরি করতে চান, তারা কিন্তু জৈব উপায়েও এই খোল পচা সারের মিশ্রণের গুণাগুণ কিন্তু বহু গুণে বাড়িয়ে নিতে পারেন। এখানে দেখছেন আমি এই মিশ্রণটি ছেঁকে নিচ্ছি, কারণ এই কণাগুলো যদি গাছের মাটির মধ্যে থেকে যায় তাহলে কিন্তু ফাঙ্গাস লেগে যাওয়ার সম্ভাবনা আছে। আপনারা যারা সিন্ডার্সে গাছ তৈরি করেন, তারা যদি এই না ছেঁকে নিয়ে এই সর্ষের খোল ব্যবহার করেন, তাহলে কিন্তু গাছে অবশ্যই ফাঙ্গাস লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে, কারণ মাটিতে বারবার জল প্রয়োগ করা হয় আর এবং মাটি ধুয়েও চলে যায়, কিন্তু সিন্ডার্সরা কিন্তু ধুয়ে চলে যায় না। ওটা কিন্তু একই সিন্ডারে বহু বছর ধরে গাছ লাগানো থাকে, ফলে ফাঙ্গাস লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তাই আপনারা যখন সিন্ডার্সে খোল পচা সার ব্যবহার করবেন, অবশ্যই কিন্তু সেটাকে ছেঁকে আপনাদের ব্যবহার করতে হবে। আর জৈব উপায়ে যারা এই সারের গুণাগুণ বৃদ্ধি করতে চান, তার উপর আমার আলাদা ভিডিও আসবে। আপনারা আমার চ্যানেলটাকে ফলো করুন, আপনারা খুব তাড়াতাড়ি তার উপরে আপনারা আলাদা ভিডিও পাবেন। সরিষার খোল ব্যবহারের সঠিক নিয়ম এর উপরে আমার একটি ভিডিও আছে, আমি আই বাটনে লিঙ্ক শেয়ার করে দেবো, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।